লাইভ অ্যাচিভ কোচিং সেন্টারে সকল ছাত্রছাত্রী এবং দর্শকদের স্বাগত। আজকে আমাদের লাইভ অ্যাচিভ কোচিং সেন্টারের পক্ষ থেকে কারক নিরূপণ করা, খুব সহজে কিভাবে কারক নিরূপণ করা যায় তার প্রক্রিয়াগুলো আমরা শিখব। তা আমরা প্রথম শিখব কারক কাকে বলে, তারপরে আমরা শিখব কারক কয় প্রকার ও কি কি, তারপরে শিখব এক বাক্যের মধ্যে, একটা বাক্যাংশের মধ্যে 6টা কারক কিভাবে নিরূপণ করা যায় সেটা শিখব, এবং বিশেষ কিছু উদাহরণ যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে সেই রকম কিছু উদাহরণ, আর যেগুলো খুব সহজ জিনিস কিন্তু ভুল করে ছাত্রছাত্রীরা সেগুলোও শিখবো। প্রতিযোগিতামূলক থেকে একদম নিচু লেভেলের ছাত্রছাত্রীদের জন্য গোটা ভিডিওটা তৈরি করা হয়েছে, খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এরপর আমরা দেখব কারক কাকে বলে। তোমরা খুব সহজেই কারক নিরূপণ করতে শিখে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে। বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের, নামপদ মানে বিশেষ্য এবং সর্বনাম, নাউন এবং প্রোনাউন যাকে বলে, সম্বন্ধ যখন হয়, বাক্য একটা গোটা বাক্যকে যখন আমরা নিই তার মধ্যে নামপদ আর ক্রিয়াপদ দুটো সম্বন্ধ যখন ঘটবে তখন তাকে কারক বলবে। তো আমরা নামপদ বলতে এখানে বিশেষ্য এবং সর্বনাম দুটো কি বুঝবো। তো এবার কারককে আমরা কটা ভাগে ভাগ করব? কারককে মূলত আমরা 6টা ভাগে ভাগ করব। যেমন 1 নম্বর হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। তো এই 6টা কারক আমরা নিরূপণ কিভাবে করব? কর্তৃকারক হচ্ছে গোটা বাক্যটার মধ্যে যে কাজটা কমপ্লিট করছে সেই হচ্ছে কর্তা। যেমন হচ্ছে যে মীরা হাসছে, হাসা কাজটা কমপ্লিট করছে মীরা, তাহলে এখানে কর্তৃকারক হচ্ছে মীরা। কর্মকারক হচ্ছে যে কর্তা যা করবে তাই করবে। মীরাকে ডাকছে, তাহলে মীরাকে ডাকছে মানে ডাকা কাজটা কেউ অন্যজনা করছে, কিন্তু মীরা ডাকছে না। কিন্তু মীরা যদি ডাকতো তাহলে সেক্ষেত্রে হতো কর্তৃকারক, কিন্তু মীরা কে ডাকছে, ডাকা কাজটা কিন্তু অন্য একজনকে করছে, অতএব এখানে হয়ে যাবে কর্মকারক। এরপরে আমরা চলে যাব করণকারকে। করণকারকে কারু দ্বারা কোনো কাজ যখন সম্পূর্ণ হবে, তাহলে দ্বারা, দিয়া, কর্তৃ, এই 3টে জিনিসকে আমরা ব্যবহার করে করণকারককে নিরূপণ করতে পারি। এটা হচ্ছে সূত্র, দ্বারা, দিয়া, কর্তৃ দিয়ে আমরা করণকারক নিরূপণ করি। তো মীরাকে দিয়ে এ কাজ হবে না, তাহলে কাজটা করানোর জন্য মীরা যথাযথ প্রযোজ্য নয়, তাহলে মীরাকে দিয়ে কাজটা হবে না। তাছাড়া আমি এই মার্কার দিয়ে লিখছি, তা মার্কারের দ্বারা আমার কাজটা কমপ্লিট করা হচ্ছে, তা মীরাকে দিয়ে এই কাজটা হবে না, এটা নগার্থক। হ্যাঁ, যে মীরাকে দিয়ে কাজটা হবে না। এরপরে আমরা চলে যাব, এবার নিমিত্তকারক হচ্ছে যে কোনো সেন্টেন্সে যখন কারোর জন্য কোনো কিছু ঘটবে তখন তাকে বলবো নিমিত্তকারক। তো মীরার জন্য তার বাবা একটা শাড়ি এনেছে, তাহলে মীরার জন্য উদ্দেশ্যটা মীরার জন্য এনেছে, মীরার নিমিত্তে এনেছে, তো একটা শাড়ি এনেছে, তাহলে জন্য দিয়ে যখন হবে তখন আমরা সেই কারকটাকে নিমিত্তকারক বলবো। এরপরে আমরা চলে যাব অপাদান। অপাদানে হইতে থেকে অপাদান হয়। এবার মীরার কাছ থেকে বইটা আনো, তা মীরার কাছ হইতে আনো, মীরার কাছ থেকে আনো, তাহলে এখানে আমরা দেখব যে এই সেন্টেন্সটা হচ্ছে অপাদান কারক। অপাদান কারকের ক্ষেত্রে হইতে থেকে হয়। এবার অধিকরণ কারকে আমরা চলে যাব। অধিকরণ কারকের ক্ষেত্রে স্থান, কাল, পাত্র। পাত্র বলতে কোন একটা প্লেস বা মধ্যে এইরকম শব্দ যুক্ত থাকবে। তো মীরার মধ্যে হিংসুটে পোনা একদম নেই, তাহলে এই যে মীরার মধ্যে হিংসুটে পোনা নেই, এটা হচ্ছে যে অধিকরণ কারক। ঠিক আছে। এবার এছাড়াও স্থান, কাল, পাত্র যখন বলবো, স্থান কোন একটা জায়গায়, কলকাতা, সময়, হ্যাঁ, কাল মানে হচ্ছে সময়,
6টা 7টা 8টা 9টা কোন একটা নির্দিষ্ট জায়গা স্থান বলবে, তখন আমরা কি করব? অধিকরণ কারক করব। এরপর আমরা দেখব একটা পূর্ণ বাক্যাংশের মধ্যে সবকটা কারক কিভাবে অবস্থান করছে। সবকটা কারক কিভাবে অবস্থান করছে আমি এখানে লিখেছি, বিশুর মা ঘরে নিজে হাতে পাত্র থেকে ছেলেদের খাবার দিলেন। যে সূত্রটা আমরা আগে তৈরি করেছিলাম সেই সূত্র থেকে একটা একটা করে আমরা প্রশ্ন ছুড়ব এই বাক্যাংশটা থেকে। কে, এখানে গোটা সেন্টেন্সটার মধ্যে কে, বিশুর মা ঘরে নিজের হাতে, কে তাহলে এখানে কর্তা হলো। এখানে কর্তা হচ্ছে, কাজটা কমপ্লিট করছে কে? মা, বিশুর মা বা মা। ঠিক আছে, এখানে বিশুর মাও লেখা যেতে পারে, মাও লেখা যেতে পারে, বিশুর মাই যেহেতু এটাকে বোঝাচ্ছে, তা অ্যাকচুয়াল হচ্ছে যে বিশুর মা। তো মা এই কাজটা কমপ্লিট করছে। গোটা কাজটা কিন্তু একটা লোকই কমপ্লিট করছে, কিন্তু কারকগুলো কিন্তু সব ঢুকে আছে একটা বাক্যের মধ্যে। তো এবার কি করছেন? খাবার, হ্যাঁ, ছেলেদের খাবার দিলেন। তো কি দিলেন? খাবার দিলেন। কি দিলেন? ওই জন্য শুধু আমি খাবারটা লিখেছি। তো এবার কি দিলেন? খাবার দিলেন। তো এখানে কি দিয়ে বাক্যাংশে আমরা প্রশ্ন করেছি, উত্তরটা পাচ্ছি, সেটা হচ্ছে খাবার। এবার হচ্ছে যে করণ কারক। করণ কারক আমরা কি দেখেছি? আগে দেখেছি দ্বারা, দিয়া, কর্তৃক, মানে কার দ্বারা, কার মাধ্যমে কাজটা সম্পূর্ণ হচ্ছে। তো নিজের হাতের দ্বারা হচ্ছে, নিজের হাতের দ্বারা মানে আমি যেমন বলেছিলাম যে আমি এই মার্কারটা দিয়ে লিখছি, আমার লেখা কাজটা এই মার্কারটা দ্বারা হচ্ছে। এই পূর্ণ বাক্যটাকে, গোটা বাক্যটাকে নিজের হাতের দ্বারা হচ্ছে, নিজের হাতের দ্বারা হচ্ছে। তাহলে এটা হয়ে গেল করণ। এরপর নিমিত্ত, কারোর জন্য কোনো কিছু করাকে বলে নিমিত্ত। তো আমরা দেখব কি জন্য, কাদের জন্য করছে? ছেলেদের জন্য। ছেলেদের জন্য বিশুর মা করছেন। বিশুর মা এই কাজটা, গোটা সেন্টেন্সটার মধ্যে কাজটা করছেন ছেলেদের জন্য। হ্যাঁ, এবার অপাদান কারক। অপাদান কারক হইতে থেকে, তাহলে এখানে আমরা দেখছি পাত্র থেকে, পাত্র থেকে খাবারটা দিলেন। তাহলে পাত্র হইতে, পাত্র থেকে খাবারটা দিলেন। আর এরপরে পড়ে এলো অধিকরণ কারক, স্থান, কাল, পাত্র, অধিকরণ। তাহলে এটা কি? অধিকরণ, ঘরে স্থান বোঝাচ্ছে। তাহলে অধিকরণ কারক হচ্ছে যে ঘর থেকে উনি নিজের হাতে ছেলেদের খাবার দিলেন। তাহলে একটা বাক্যাংশের মধ্যে দিয়ে আমরা সবকটা কারককে কিভাবে নিরূপণ করতে শিখে গেলাম। আমরা যতদূর শিখেছি কারকের একটা সামারি শিখেছি, সেই সামারি অনুযায়ী কিন্তু আজকে গোটা পড়ানোটা হচ্ছে। ডিটেলসে প্রত্যেকটা কারকের একটা অনেকগুলো করে ভাগ আছে, সেই ভাগগুলোকে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই যদি এটাকে যদি পুরোভাবে শিখতে হয় তাহলে আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের সঙ্গে কথা বলে আমাদের কোচিং সেন্টারে আসতে হবে। ঠিক আছে, তো এবার চলে যাই আজকে কিছু সহজ উদাহরণ, কিছু ব্যতিক্রমী উদাহরণ দ্বারা আমরা কারকটাকে শিখব। প্রথম উদাহরণ হচ্ছে পাখি ডাকে। এটা হচ্ছে কর্তৃকারক, ডাকা কাজটাকে কমপ্লিট করছে পাখি। তাহলে পাখি হলো কর্তা, কর্তৃকারক, এটা হচ্ছে উক্ত কর্তা। এর পরেরটা হচ্ছে এখানে বাবা ছেলেকে দিয়ে বই আনালেন, বাবা ছেলেকে দিয়ে বই আনালেন। তাহলে এখানে কর্তাকে, এখানে কর্তাকে, কর্তৃকারক যে করছি, বাবা ছেলেকে দিয়ে বইটা আনাচ্ছে, কিন্তু এখানে বাবা কিন্তু কর্তা হবে না, এখানে ছেলে হবে। যদি বা কেন, কি কারণে ছেলে হচ্ছে? ছেলে হওয়ার উদ্দেশ্য কাজটাকে কমপ্লিট করলো, কাজটাকে সম্পূর্ণ করলো, ছেলে করলো। বই আনা কাজটা যে কমপ্লিট করবে সেই তো কর্তা। বাক্যের মধ্যে যে কাজটা সম্পূর্ণ করবে সেই হচ্ছে কর্তা। কারণ এটাই শেখায় যে কাজটাকে কমপ্লিট করছে। পুরো একটা সুন্দর খেলা, এটা একটা
আমাদের বুঝতে হবে কাজটা কমপ্লিট করছে কি কি পার্টে কমপ্লিট করছে, বাক্যাংশটা দেখে আমাদেরকে বুঝতে হবে। তো নেক্সট আমরা চলে যাই কর্মকারক। সে আমাকে চোর বলল, সে আমাকে চোর বলল, তাহলে আমি হয়ে গেলাম কর্তা। তো কিন্তু আমরা পড়ছি এবার কর্মকারক, আমি পড়ছি কর্মকারক। তো সে আমাকে চোর বলল, তাহলে আমাকে চোর বলল মানে আমি কর্তা, আমি চোর হয়ে গেছি। কিন্তু এই ক্ষেত্রে বাক্য কিন্তু অন্য কথা বলছে, সে এখানে কর্তা আছে, বলা কাজটাও কিন্তু সে করছে, বলা কাজটা চোর বলা কাজটাও কিন্তু সে করছে, তাহলে সে কর্তা, আমি হয়ে গেলাম সেক্ষেত্রে কর্ম, সেক্ষেত্রে আমি কর্ম হয়ে যাব। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তাহলে এখানে মরা কাজটা হচ্ছে কর্ম, কারণ কি আমি এখানে কর্তা, সুন্দর ভুবন তো রয়েছে, আমরা পরে যাচ্ছি। তো এখানে আমরা যখন দেখব যে মরতে কথাটা, এখানে আমি কর্তা আছি, কি করতে চাই, কি চাই না আমি, হ্যাঁ মরতে চাই না, কর্মকারক। তো এটাকে অসমাপ্তিকা ক্রিয়ার কর্ম বলা হয়। এবার করণ কারক, এবার করণ কারকের ভয়ে ভুলে যাই দেবতার নাম, তা আমাদের ভোলা কাজটা, ভোলা যে কাজ, ভোলাও তো একটা কাজ, সেই কাজটা ভয়ের দ্বারা ভুলে যাচ্ছি, ভয়ের দ্বারা আমরা ভুলে যাচ্ছি। হইতে থেকে তখন এখানে কিন্তু প্রযোজ্য হবে না, এটার ক্ষেত্রে হেতুময় করণ হয়। যখন আমরা এটাকে বৃহৎ ভাবে জানবো তখন বুঝতে পারবো যে এটা অপাদান কারকের সঙ্গে কতটা মিল রয়েছে। এগুলো কিন্তু খুব ব্যতিক্রমী এক্সেপশনাল কেস, এইরকম টাইপের কম্পিটিটিভ পরীক্ষায় এইরকম টাইপের দেবে, ঠিক আছে। বিদ্যায় বৃহস্পতি, এটা একটা উক্তি, এই উক্তিটার মধ্যে বিদ্যায় বৃহস্পতি আমরা কথায় কথায় বলি, তো বিদ্যায় বৃহস্পতি এটা লক্ষণ দেখে করণ কারকটা করছি কেমন, হ্যাঁ তা বিদ্যায় যেন বৃহস্পতি, কার দ্বারা বৃহস্পতি, বিদ্যার দ্বারা বৃহস্পতি, ঠিক আছে। তো বিদ্যার দ্বারা বৃহস্পতি, বিদ্যার দ্বারা বৃহস্পতি, তাহলে এটা বিশেষণ বসলো। তো আমরা এটাকে কি বলবো, করণ কারক, বিদ্যাটা হচ্ছে এখানে করণ কারকের মতো ফাংশন করছে। এরপরে আমরা যাব নিমিত্ত কারকে। তো নিমিত্ত কারক একটা উদাহরণ হচ্ছে সৎ পাত্রে কন্যা দান করা উচিত। যখন আমি সেন্টেন্সটাকে এরকম ভাবে পড়বো, বাক্যটাকে এরকম ভাবে পড়বো, কন্যার জন্য সৎ পাত্র দেখা উচিত, তাহলে কন্যার জন্য সৎ পাত্র দেখা উচিত, কন্যার জন্য যখন হয়ে যাবে তখন সৎ পাত্রটা এখানে হয়ে যাবে নিমিত্ত কারক। পরেরটা উদাহরণ যাই, অন্নহীনে অন্ন দাও, অন্নহীনে অন্ন দাও, কাকে অন্ন দাও, অন্নহীনকে অন্ন দাও, কাকে কাকে অন্ন দাও, কর্তৃকারক হয়ে যাচ্ছে, কিন্তু তা নয়, অন্নহীনের জন্য অন্ন দাও, অন্নহীনের জন্য অন্ন দিতে বলছে। সেন্টেন্সটা এরকম ভাবে ঘুরে যাবে। আমরা প্রত্যেকটা সেন্টেন্সের উদ্দেশ্যটা কি, বিধেয়টা কি, প্রথম আমাদের এই বাক্যটা কি জন্য তৈরি হয়েছে, এই বাক্যটা শুধু আমরা দেখলাম আর দাগ মেরে দিলাম তা না, আমরা দেখবো বাক্যটা কি বলতে চাইছে, বাক্যটার মুখ্য উদ্দেশ্য কি, বিধেয় কি। এর উদ্দেশ্য হচ্ছে অন্নহীনের জন্য অন্ন দিতে বলছে, তাহলে জন্য তাহলে এখানে নিমিত্ত কারক, হ্যাঁ নিমিত্ত কারক হয়ে যাবে। এরপরে আমরা যাব অপাদান কারক। এখানে আমরা পড়েছি হইতে থেকে হলে অপাদান কারকটা, তো সেরকমই হবে। পরশু থেকে বেচারা রোগে পড়ে আছে, এখানে থেকে টা আছে বলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা অপাদান কারক। রামের চেয়ে শ্যামের বয়স একটু বেশি, চেয়ে কথাটা অ্যাকচুয়ালি বোঝা গেছে থেকে, এটা আমরা যখন ব্যাখ্যা করব তখন রামের থেকে শ্যামের বয়স একটু বেশি, রামের থেকে শ্যামের বয়স একটু বেশি, চেয়ে কথাটা মানে হচ্ছে থেকে, তাহলে তখন আমরা এটাকে
তারতম্য বলছে, এর সঙ্গে এর তারতম্য কি বলছে, এর একটু বয়স বেশি, তাই তারতম্য বাচক অপাদান কারক। এবার অধিকরণ কারক, অধিকরণ কারক হচ্ছে স্থান কাল পাত্র। এবার স্থান বোঝালে আমরা কি ইউরোপে বড় ঠান্ডা, ইউরোপে বড় ঠান্ডা, তাহলে ইউরোপটা অটোমেটিকলি অধিকরণ কারকে, অধিকরণ কারকটা বোঝাটা খুব একটা টাফ হবে না। কিন্তু সমুদ্রে লবণ আছে, স্থান কাল পাত্র অধিকরণ, সমুদ্রে লবণ আছে। হ্যাঁ, তো এটা ব্যাপ্তি দ্বিকরণ বা ব্যাপ্তি অধিকরণ আমরা বলবো, ঠিক আছে। এবার আমরা দেখব কারকের কিছু বিশেষ উদাহরণ, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়শই এসে থাকে, যেগুলো আমরা সাধারণ জ্ঞান থেকে না দেখে এটা খুব সহজে কেউ ক্যাজুয়ালি নিয়ে নিই, কেউ আবার হয়তো বুঝতে না পেরে ভুল করি। তো সেগুলো যাতে না হয় তার জন্য আমরা কয়েকটা উদাহরণকে তুলে ধরব। যেমন তুমি দীর্ঘজীবী হও, তো তুমি দীর্ঘজীবী হও, কেউ উইশ করছে, সে তো উইশ করছে, সে কর্তা, আমরা ভেবে নিই। কিন্তু তুমি দীর্ঘজীবী হও, এটা চিরাচরিত কথা, তুমি দীর্ঘজীবী হও, তুমি কর্তা, এখানে তুমি দীর্ঘজীবী হও। তুমি এখন কি কথা ভাবছো, তাহলে তুমি এখানে আছে, কথাটা হচ্ছে যে হ্যাঁ, তো কি কথা ভাবছো, তো এটা হচ্ছে কর্মকারক। এই যে তিল শব্দটা দু জায়গাতেই ব্যবহার হচ্ছে, একটা হচ্ছে তিলে তেল আছে আর তিলে তেল হয়, তো দুটো, একটা হচ্ছে অধিকরণ কারক, একটা হচ্ছে অপাদান কারক। খুব সিম্পলি আমরা দেখবো যে এই সেন্টেন্সটা কি বলতে চাইছে। এই দুটো তিলকে আমরা চিন্তা করব, এই তেলটা তিলের মধ্যে রয়েছে, তাহলে এর অবস্থানটা এর মধ্যে রয়েছে, তাহলে এ অধিকার করে রয়েছে, অধিকরণ হয়ে যাচ্ছে, আছে। আবার এইখান থেকে তিল থেকে তেল হয়, তিল থেকে তেল হয়, মানে এই যে আমি যোগ করলাম তিলে তেল হয়, তা তিল থেকে তেল হয়, তাহলে এটা অপাদান কারক, তখন আমরা বুঝতে পেরে যাব। এবার চিকিৎসার জন্য শহরে এসেছে, চিকিৎসার জন্য, আর ভুল চিকিৎসার জন্য মারা গেল। কিন্তু এই চিকিৎসার জন্য এসেছে, এটা নিমিত্ত কারক, খুব সহজেই বোঝা যাচ্ছে, খুব সহজ। কিন্তু ভুল চিকিৎসার জন্য, কিন্তু এই শব্দটাও ভুল চিকিৎসার জন্য জন্য কথাটা দুটোতেই আছে, কিন্তু চিকিৎসার কথাটা দুটোতে আছে, জন্য হলে নিমিত্ত, তাহলে এটা তো নিমিত্ত হতে পারত। কারণ কি, তো ভুল চিকিৎসার জন্য, ভুল চিকিৎসার দ্বারা মারা গেছে, এটা কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখানে শহরে এসেছে, জন্য এসেছে, এর কাজটা কিন্তু সে অলরেডি চলে গেছে মৃত্যুর মুখে, তাহলে এখানে হবে করণ কারক। কারণ হচ্ছে যে এখানে ভুল চিকিৎসার দ্বারা লোকটা মারা গেল, ভুল চিকিৎসা দিয়ে, মানে কাজটা করেছে ভুল চিকিৎসার দ্বারা, ঠিক কাজ করেনি, ভুল চিকিৎসার দ্বারা কাজটা করে গেছে, সেই জন্য মারা গেল, সেই জন্য এখানে করণ কারক হলো, এখানে নিমিত্ত কারক হলো। এরপরে আমরা একটা খুব স্পেসিফিক জায়গাতে চলে যাব, যেমন ছেলেটিকে সবাই ভয় পায়, ছেলেটিকে সবাই ভয় পায়, এটা হচ্ছে যে ছেলেটিকে অর্ধেক জনের তো লিখিয়ে দেয় কর্তৃকারক ছেলেটিকে দেখে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কর্তৃকারক হবে না, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে অপাদান কারক। কারণ ভয়টা পাচ্ছে, ভয়ের হেতু হচ্ছে ছেলেটা, ভয়ের কারণ হচ্ছে ছেলেটা। বাঘকে সবাই ভয় পায়, বাঘ কিন্তু কর্তা নয়, বাঘ হচ্ছে ভয়ের হেতু। এই যে ভয়টা এখানে রয়েছে, এই ভয়টা যে লেখা রয়েছে, এইটা হচ্ছে মেন ফাংশন, এক্ষেত্রে কি হইতে থেকে অপাদান। এটা একটা বেসিক কনসেপ্ট এখান থেকে পাওয়া গেল। সম্পূর্ণ ধারণা পেতে গেলে এর পরবর্তীকালে এই বাংলা ব্যাকরণ সম্পর্কে আরো যেসব বিষয়গুলো আছে, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সমস্ত সাবজেক্টে একের পর এক ভিডিও আসতে থাকবে এবং তোমরা খুব সহজেই এটা থেকে শিখতে পারবে।